আমরা বহু টাকা খরচা করে বহু দূরে আইল্যান্ড দেখতে যাই, অথচ আমাদের ঘরের পাশেই রয়েছে একটা সুন্দর ছোট্ট আইল্যান্ড। তার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বিভিন্ন মণিরত্ন। তার সন্ধানেই এসছি আমি মৌসুনী আইল্যান্ডে। আজ কিন্তু জল একদম আমার পায়ের গোড়ায়। ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটাতে, ওটাই হচ্ছে আমাদের ক্যাম্প, আর সমুদ্র হচ্ছে একদম এইখানে। শ্বশুর বাড়িতে আসলে যে খাদ্য যতটা পায় সেটা আমাদের কাছেই পাবে। দীঘা, মন্দারমণি কিংবা তাজপুর, সমুদ্রের ধারের এই জায়গাগুলো এখন বেশ খানিকটা পুরনো হয়ে গেছে। সেই জায়গায় আন্দামানের মতন এক্সপেন্সিভ ভ্রমণ সবসময় সবার পক্ষে সম্ভব হয় না। তাই আমাদের ঘরের পাশে মৌসুনী আইল্যান্ডকে মিনি আন্দামান ধরেই ঘুরে আসতেই পারেন। তাতে দীঘা, মন্দারমণির খরচে সমুদ্র ও নদী দিয়ে ঘেরা পুরো একটা গোটা দ্বীপ ঘুরে ফেলা যাবে। সেই মিনি আন্দামানের খোঁজেই শিয়ালদা সাউথ সেকশন থেকে ভোর 5:20 নামখানা লোকালে উঠে পড়লাম শিয়ালদা থেকে। একেই এপ্রিল মাসের চাঁদি ফাটা গরম, তাও আবার কদিন ধরে একটু গুমোট ভাব চলছে। তাই একটু সকাল সকাল বেরোলে গরমের হলকাটা কম খেতে হবে, এই ভেবে ভোর 5:20 নামখানা লোকালটা ধরেছিলাম। ট্রেনে সেরকম ভিড়ও হয়নি। তবে এর পরের শিয়ালদা থেকে নামখানা যাবার লোকাল সকাল 7:14। সেটা ধরলে আরও 2 ঘন্টা পরে আপনি গন্তব্যে পৌঁছবেন। যেহেতু ভোর ভোর বাড়ি থেকে বেরিয়েছি, খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যাবারই কথা। তাই ট্রেনের মধ্যেই হালকা করে ব্রেকফাস্ট, ঘুগনি, মুড়ি আর সঙ্গে একটা ডিম সেদ্ধ। শিয়ালদা থেকে 5:20 ছেড়ে 8টার মধ্যে, মানে 8:03 বাজে এখন আমি পৌঁছে গেছি নামখানা। স্টেশনে নেমে টোটোওয়ালার সাথে একটু দরাদরি করতেই হবে। কত নেবে বাগডাঙ্গা? যাবো 1জন 2জন যতজন না হোক। নামখানা থেকে মৌসুনী আইল্যান্ডে পৌঁছতে হলে আপনাকে টোটো করে চলে আসতে হবে 7 মাইল কিংবা 10 মাইল। সেখান থেকে চিনাই নদী পেরিয়ে পাতিবুনিয়া কিংবা বাগডাঙ্গা ঘাটে আসতে হবে। স্টেশন থেকে নেমে সোজা যে ঢালাই রাস্তাটা আছে, এই ঢালাই রাস্তাটা বরাবর যদি আপনি হেঁটে সামনে বেরিয়ে যান, তাহলে কিন্তু টোটো বা এই জাতীয় গাড়িগুলো, যেরকম গাড়ি যাচ্ছে এই জাতীয় গাড়িগুলো আপনি পেয়ে যাবেন। সেখানে রেট কম থাকে, কিন্তু এখান থেকে কিন্তু রেটটা অপেক্ষাকৃত বেশি। সামনে একজনকে জিজ্ঞেস করলাম, শুনতে নিশ্চয়ই দেখেছেন, 400। নামখানায় নেমে হাতানিয়া দোয়ানিয়া সেতু ক্রস করে প্রায় 20 কিলোমিটার জার্নি শেষে তবে আপনি পৌঁছতে পারবেন মৌসুনী আইল্যান্ডে যাবার ঘাটে। এই রুটে আপনি ট্রেন ছাড়াও কলকাতার ধর্মতলা বা হাওড়া থেকে WBTCর বাসেও আসতে পারেন। বকখালি যাবার বাসে নামখানার পরে 10 মাইল কিংবা 7 মাইলে নেমে পড়লেই হবে। আমার টোটোওয়ালা আমায় ছেড়ে দিল মৌসুনী আইল্যান্ডের হুজ্জতের ঘাটে যাবার জন্য নির্দিষ্ট খেয়াঘাটে। 10 টাকার টিকিট কেটে আমার গন্তব্য এখন হুজ্জতের ঘাট। মিনিট 10 মধ্যে চিনাই নদী পার করে আমরা পৌঁছে গেলাম মৌসুনী আইল্যান্ড। হুজ্জতের ঘাটে এসে হুজ্জতি শুরু করে দিয়েছি। এখানে যে যে স্টিমার যে বা বোট যে চালক ছিল তাকে জিজ্ঞাসা করলাম সকাল কটা থেকে ছাড়ে। সকাল ছাড়ে 6টা থেকে 45 মিনিট অন্তর, দুদিক থেকেই 45 মিনিট অন্তর ছাড়ে। আর এপার থেকে ওপারে আসার টিকিট হচ্ছে 10 টাকা। রাত 9টা অবধি চালু থাকে, ভোর 6টা থেকে শুরু হয়। আমি এখন রয়েছি মৌসুনী আইল্যান্ডে। ব্লক পঞ্চায়েত সমিতির নাম নামখানা, গ্রাম পঞ্চায়েতের নাম মৌসুনী, দক্ষিণ 24 পরগনা। পুরো জায়গাটা ঘুরে দেখব, জানাবো আপনাদের বিভিন্ন তথ্য এলাকাটার, আর কোথায় থাকতে হবে, কি খেতে, কি খাওয়া যায় এখানে এসে, সমস্ত ইনফরমেশন নিয়ে আজ
আমি আপনাদের সামনে। মৌসুনী আইল্যান্ডে আমাদের থাকা খাওয়ার জায়গা স্যান্ড ক্যাসেলস বিচ ক্যাম্প। প্রথমেই আমাদের ক্যাম্প সাইটে না গিয়ে হুজ্জতের ঘাট থেকে টোটো ধরে আল বরাবর রাস্তা দিয়ে এগিয়ে চললাম দ্বীপটাকে ঘুরে দেখব বলে। পুরো মৌসুনী আইল্যান্ড দেখানোর দায়িত্ব, মানে আমাকে দেখানোর দায়িত্ব যার ওপর ন্যস্ত হয়েছে সে হচ্ছে তাপস। তাপস পুরো জায়গাগুলো ঘুরে দেখাবে। এখানে অনেকগুলো জায়গা রয়েছে এবং এমন এমন জায়গা রয়েছে মানে আপনারা হয়তো জানলে আপনারা উপকৃত হতে পারেন। যাই হোক, আমরা ভাই এখন কোথা দিয়ে যাচ্ছি? নদী বাঁধের ওপর, নদীর বাউন্ডারি দিয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, পাঁচু গোপালের মন্দির। পাঁচু গোপালের মন্দির খুব নামকরা মৌসুনী আইল্যান্ডের বাইরে থেকেও কিন্তু প্রচুর লোকজন আসে। আর আপনারা এখানে থাকলে অবশ্যই টোটো করে এই সব জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, যে জায়গাগুলো আমি এখন ঘুরছি। প্লাস্টিকের লেবু লঙ্কা তোলাতে তোলাতে বাবলা গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আলপথ ধরে তাপসের টোটো এগিয়ে চলতে লাগলো। পৌঁছে গেলাম পাঁচু গোপালের মন্দিরে। আগে পুরনো মন্দির ছিল, তবে এখন ঢালাই করে রং করে তাকে বড় রূপ দেওয়া হয়েছে। আমি এখন রয়েছি পাঁচু গোপালের মন্দিরে। অসংখ্য পাঁচু গোপাল অর্থাৎ কৃষ্ণের মূর্তি রয়েছে, জোড়ায় জোড়ায় রয়েছে, সিঙ্গেল রয়েছে। আচ্ছা, এই মূর্তিগুলো কারা তৈরি করে দিয়ে যায়? মানসিক থাকে যাদের, তারা তৈরি করে দিয়ে যায়। কিসের মানসিক থাকে? শুধু সন্তান নয়, চাকরি বাকরি যে কোনো মনস্কামনা পূর্ণ করেন। আমাদের ওখানে যেমন কার্তিক ঠাকুর ভাসান হয় না, এখানে সেরকম পাঁচু ঠাকুরও ভাসান হয় না। পর রয়েছে, দেখতে পাচ্ছেন পাঁচু গোপালের মূর্তি। মানে যে মূর্তিগুলো ওখানে এক্সেস হয়ে যায় সেগুলো এখানে রেখে দেওয়া হয়, উল্টো হয়ে পড়ে থাকে। যাই হোক, যদি কারুর কোনো মনস্কামনা পূরণ করার থাকে অবশ্যই পাঁচু গোপালের মন্দিরে আসতে পারেন। এখানকার যোগাযোগ করার জন্য ফোন নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। বছরের পর বছর ধরে জমে থাকা হাজার হাজার কিংবা লাখ লাখ পাঁচু গোপালের মূর্তিকে পেছনে ফেলে এবার আমি এগিয়ে চললাম কাঁকড়ামারি চরের দিকে। ঘুরতে ঘুরতে তাপসের সঙ্গে কথা হচ্ছিল, তা ওকে জিজ্ঞাসা করছিলাম আমরা যেরকম এখানে চলে এলাম, আমরা যেহেতু ট্রেনে করে কিংবা টোটোতে করে এসেছি, কিংবা কেউ বাসে করেও আসতে পারেন, কেউ যদি নিজের গাড়ি করে চায় আসতে মৌসুনী আইল্যান্ডে, সম্ভব? খুব সম্ভব, তবে মৌসুনী আইল্যান্ডে আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না। মৌসুনী আইল্যান্ডে যাবার জন্য যে নদীঘাট পড়ে সেসব জায়গায় গাড়ি রাখার ব্যবস্থা আছে। নিচের ডেসক্রিপশন বক্সে তাদের ফোন নাম্বারও দেওয়া রইল। কিন্তু বাইক নিয়ে সম্ভব। আমরা যে ঘাট থেকে উঠলাম সেই ঘাটের যে নৌকো বা ভটভটিতে বাইক ডাইরেক্ট তুলে এপারে চলে আসা যায়, এবার এপারে এসে বিভিন্ন জায়গায় ঘুরে নেওয়া যায়। মৌসুনী আইল্যান্ডে রয়েছে প্রচুর নারকেল গাছ। সেই গাছের ডাব ক্যাম্প সাইটে সাপ্লাই করা হয় ট্যুরিস্টদের জন্য, তার জন্যই এই গাড়ির ব্যবস্থা। তবে এই গাড়িটা আমাদের টোটোকে পুরো পথ আগলে দাঁড়িয়ে রয়েছে, একে না সরালে যাবার কোনো উপায়ই নেই। মৌসুনী আইল্যান্ডের মধ্যে যে রাস্তা সেটা কিন্তু খুব 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 সরু। একটা গাড়ি যদি চলে আসে আর একটা গাড়ি কিন্তু পাশ দিয়ে যেতে পারবে না। এই রকমভাবে ঠেলাঠেলি করে নিজেদের মধ্যে সাইড করে যেতে হচ্ছে। এই গরমে ডাব দেখে কার না খেতে ইচ্ছে করে? হয়ে যাক একটা লাল ডাব। তাল গাছের নিচে বাবু আমাদের ডাব খাওয়াচ্ছে। একটা ডাবের দাম কত গো বাবু? এগুলো 40 টাকা করে, এই ডাবগুলো। সুপার। এখানে দেখলাম প্রচুর সূর্যমুখী ফুল চাষ হয়। এই সূর্যমুখীর বীজ পেশাই করেই তৈরি হয় সানফ্লাওয়ার অয়েল। দেখতে দেখতে চলে এলাম বাগডাঙ্গা বাজার। এখান থেকে আমাদের টোটো বাঁদিকে রাস্তা ধরল কাঁকড়ামারি চরের দিকে যাওয়ার জন্য। পৌঁছে গেলাম কাঁকড়ামারির চরে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমরা অনেক জায়গায় ঘুরতে যাই,
ফ্লাইটে করে আন্দামান যাই, সেখানে বিভিন্ন দ্বীপ দেখি। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গেরই একদম প্রান্তিক দ্বীপ হচ্ছে মৌসুনী আইল্যান্ড। আমরা মৌসুনী আইল্যান্ড বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটুখানি বিয়ার খাওয়া, একটু সমুদ্রে ছলাৎ পা ভেজানো, এক রাত্রি যাপন করে আবার একটু আনন্দ ফুর্তি করে ফিরে আসা। কিন্তু প্রকৃতির যদি প্রপার সান্নিধ্যে আসতে চান তাহলে কিন্তু মৌসুনী আইল্যান্ডের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে হবে। সেই ঘুরে ঘুরে দেখার মধ্যে আমি এখানে চলে এসেছি যে জায়গাটা, এটা হচ্ছে কাঁকড়ামারির চর। জায়গাটার মধ্যে একটা কিন্তু সুন্দরবন ফিলিংস আছে, যদিও এটা সুন্দরবন এলাকার মধ্যেই পড়ে। তা সত্ত্বেও বলছি, সুন্দরবন প্রপার না গিয়েও কিন্তু এই জায়গাটায় একটা সুন্দরবনের ফিলিংস আছে। তবে এইখানে যে আসার রাস্তাটা সেটা কিন্তু মোটেই সুবিধের নয়। ঘটাং করে টোটো নিয়ে আসবে এবং বেশ গন্ডগোল টাইপের রাস্তা, কোমরে ফিগ লাগতে পারে। কিন্তু আসার পর আপনি কিন্তু একটা প্রকৃতির সান্নিধ্য পাবেন, এটা আমার গ্যারেন্টি। কাঁকড়ামারির চরে একটা সুন্দরবন ব্যাপার রয়েছে, তার সাথে উপরি পাওনা এখানকার পাখিদের ভ্যারাইটি। এটা কি পাখি? কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিন। সময় যত বাড়ছে সূর্য ততই মাথার ওপরে চড়ছে, সুতরাং আর রাস্তায় থাকা নয়, এবার সোজা ক্যাম্পে। টোটো আমাদের কাঁকড়ামারি চর থেকে আধ ঘন্টার মধ্যে নিয়ে চলে এলো স্যান্ড ক্যাসেলস বিচ ক্যাম্পে। সমুদ্রের কোল ঘেঁষে অবস্থান এই স্যান্ড ক্যাসেলস বিচ ক্যাম্পের। তবে এখন ভাটা চলছে, তাই সমুদ্র কিছুটা দূরে। জোয়ারের সময় এই ক্যাম্পের বাউন্ডারিতে আছড়ে পড়ে জল। চলে এসেছি স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পে। একদম এর পাশেই সমুদ্র বলতে পারেন, বা খাঁড়ি যেগুলো সেই জিনিস। তবে এদিককার যে বালি বা বালুর চর সেটা কিন্তু কালচে, মানে স্যান্ড ক্যাসেলে আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস সব জায়গাতেই থাকে, এখানে কিন্তু স্পেশালি ডাব। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখানে সমুদ্রের জল আছড়ে পড়ে, আর ঠিক এর পাশেই ক্যাম্পের অবস্থান। ঠান্ডার সময় ঠান্ডার জায়গায় আমরা অনেকেই ঘুরি, কিন্তু গরমের সময় গরমের জায়গায়, তাও আবার এই এপ্রিল মে মাসের মতন সময়। আজকে আমি যখন এখানে এসেছি, এখানে মানে হচ্ছে মৌসুনী আইল্যান্ড, মৌসুনী আইল্যান্ডের স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পে। তা এইখানে আমি এসেছি গরমের সময়, কিন্তু একটা হাওয়া কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে, আর সমুদ্রের ধারের হাওয়া অসম্ভব একটা মানসিক তৃপ্তি দেয়। এবং সেটা যদি সন্ধেবেলা হয়, গরমকাল ছাড়া কিন্তু এই হাওয়াটা পাওয়া যায় না। তবে আপনি যদি সেটা নাও সহ্য করতে পারেন তাহলেও কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে এই বিচ ক্যাম্পে। এখানে কিন্তু এসি ঘরের সুবন্দোবস্ত রয়েছে। আমি সেরকমই একটা ঘর নিয়েছি এবং দেখাচ্ছি আপনাদের ঘরটাকে। স্নান করার পরেই খিদেটা চাগাড় দিয়ে উঠল। চলে এলাম ক্যাম্পের ডাইনিংয়ে। দুপুরবেলা মধ্যাহ্নভোজের আয়োজনে আমাকে দিয়েছে ভাত, ঝুরি আলু ভাজা, স্যালাড, কুমড়ো তরকারি, ডাল, পমফ্রেট মাছ, পাঁপড়, চাটনি। আমার তো এই ঝুড়ো আলু ভাজা আর ডাল দিয়ে অর্ধেক ভাত শেষ হয়ে যায়। পমফ্রেট মাছের ঝাল পেঁয়াজ দিয়ে। মৌসুনী আইল্যান্ডের স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প, এখানে এসেছি। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি বা যে রাস্তাটা দাঁড়িয়ে রয়েছি, এই দুটো দিকেই এদের প্রপার্টি রয়েছে। ডান দিকেও রয়েছে, বাঁ দিকেও রয়েছে। দুটো প্রপার্টি আপনাদের দেখাবো। তবে এখন যে দিকটায় যাচ্ছি, ডান দিকটায় যাচ্ছি। ডান দিকটায় গেট দিয়ে এখান দিয়ে ঢুকলাম। ঢুকেই এগুলো রয়েছে মাড হাউস। সুকুমারদা, এগুলো তো মাড হাউস, এগুলো মাড হাউস রয়েছে। এই রকম মাড হাউস রয়েছে এদের চারখানা মাড হাউস রয়েছে। তবে এগুলো কিন্তু কোনো এসি ফেসিলিটি নেই, তবে অবশ্যই ইলেকট্রিসিটি আছে। হ্যাঁ, এদের প্রপার্টিতে প্রচুর ঝাউ গাছ থাকার জন্য জায়গাটা অসম্ভব ঠান্ডা। আর একদম সমুদ্রের ধারে, এইটা খুব ইম্পর্ট্যান্ট কথা, একদম সমুদ্রের ধারে। এই রকম যে দুটো মাড কটেজ, এরকম মাড কটেজ আছে, এরকম দুটো মাড কটেজ আছে। এইটা গেল মানে
এই দিকের পোর্শনের আরও অনেক কিছু রয়েছে, সেইগুলো আরও চমকপ্রদ, মানে আমার খুব ভালো লেগেছে। আমি যেহেতু গরমকালে এসেছি, এপ্রিল মাসে এসেছি, সেই জন্য গরম অবশ্যই এসি রুমটা নিয়েছি। এইখানে একটু সিজন টাইমে, মানে একটু শীতকালের দিকে যদি আসা যায় কিংবা একটু মেঘ করে রয়েছে, এই জায়গাগুলো কিন্তু ওদের থাকার ব্যবস্থা রয়েছে। ওপরের ওগুলো কি আছে দাদা? ওগুলো এক্সেল গ্যালাক্সি টেন্ট। ওখানে কি 3 জন থাকতে পারবে? ওপরের আর নিচে যেগুলো রয়েছে এক্সেল মাচা টেন্ট, 3 জন করে থাকতে পারবে। আচ্ছা, এই যে মাচা গ্যালাক্সি। আর এদিকেও রয়েছে, মানে এখান থেকে আপনারা সমুদ্রের দর্শন সরাসরি পাবেন। মানে টেন্টের চেনটা যদি তুলে দেন, সামনেই একদম সমুদ্র। এই যে এদিকে সমুদ্র। এগুলো কি কাপল? আচ্ছা, কাপল গ্যালাক্সি, কাপল মাচা। ওখানে কি 2টো করে আছে? আর এখানে এদের একটা বেশ সুন্দর জায়গা রয়েছে। এই জায়গাটায় আপনি দাঁড়িয়ে সন্ধেবেলা হাওয়া খেতে খেতে, তারপরে আর কি ঘটনা ঘটতে পারে। এত সুন্দর এই জায়গাটা। এখন কিন্তু ভাটা চলছে, সেই জন্য সমুদ্র এসে এখানে ঝাপটা মারছে না, সমুদ্র ঝাপটা মারে একদম এর তলায়। মানে আমি যেখান দিয়ে দাঁড়িয়ে রয়েছি, এর তলা দিয়ে সমুদ্র আসে। এক্সেল গ্যালাক্সি টেন্ট, মিষ্টি হাওয়া খেতে খেতে বসে রয়েছি। এক্সেল গ্যালাক্সি টেন্টটা এদের কেতাবি নাম দেওয়া। আসলে এটা একটা বাঁশের মাচার ওপর, দোতলার ওপর একটা টেন্ট। এখান থেকে সমুদ্র, মানে সমুদ্র যদি একটুখানি হাইট দেয়, যেন মনে হবে যেন হাত ছুঁয়ে দেখতে পাচ্ছি। আর তাহলে বুঝতেই পারছেন হাওয়াটা কি পরিমাণ, ঢেউয়ের শব্দ, সমুদ্রের যে ফিলিংস, সব কিছু। শুধু আপনাকে আপনার মনের সঙ্গীকে নিয়ে চলে আসতে হবে এখানে, ব্যাস। আর সুকুমারদা, এখানে সমস্ত কিছু সার্ভ কি এখানে টেন্টে বসেই করে দেওয়া হয়? আচ্ছা, সমস্ত আচ্ছা, লাঞ্চ এদের, হ্যাঁ, লাঞ্চটা এদের যে জায়গা রয়েছে, লাঞ্চের ডাইনিং আছে, সেখানে করতে হবে। ডিনারটা করলেও ভালো হয়, তবে সমস্যা থাকলে ওরা এখানে কিন্তু ডিনারটা প্রোভাইড করে দেয়। সুন্দর জায়গা। এপ্রিল মাস মানে কিন্তু অফ সিজন। তা এই অফ সিজনে ওদের একখানা টেন্ট, এই টেন্ট যেটাতে আমি ঢুকে বসেছিলাম এতক্ষণ, ওটা পাতা রয়েছে। এখানে কিন্তু টোটাল 5টা এরকম গ্যালাক্সি টেন্ট পড়ে, মানে দোতল। এদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আনম্যারিড কাপলরা কি আসতে পারে? উত্তর ছিল হ্যাঁ পারে, কোনো অসুবিধা নেই। স্যান্ড ক্যাসেলের ডান দিকটা ভিডিও আপনাদের দেখিয়েছি। এবার আসুন বাঁ দিকটায় কী রয়েছে। বাঁ দিকটার গেটে ঢুকে আমার ডান দিকে রয়েছে কিন্তু 4টে হোয়াইট হাউস, তার মধ্যে 2টো আছে এসি। আর একটা জিনিস দেখছি, এদের প্রত্যেকটা জায়গা কিন্তু সিসিটিভির আন্ডারে রয়েছে, সেজন্য সেফটি ব্যাপারটাও রয়েছে। ক্যাম্পের মধ্যে রয়েছে হর পার্বতীর মূর্তি, দেখেছেন, শিব মূর্তি, মানে এটা হচ্ছে হর পার্বতী মূর্তি। এতক্ষণ আপনাদের মাচা গ্যালাক্সি শোনালাম, এবার গ্রাউন্ড টেন্টও আছে। আর আমি জিজ্ঞাসা করলাম সুকুমারদাকে এদের মানে ক্যাপাসিটি কত। মোটামুটি 150 লোকের ক্যাপাসিটি আছে, ফুল সিজনে আরামসে এরা থাকতে দিতে পারে। আমি রয়েছি স্যান্ড ক্যাসেলস বিচ ক্যাম্পে। আমার দুর্ভাগ্য, আমি মালিককে পাইনি, কর্মচারীদের পেয়েছি। কিন্তু এই কর্মচারীরা মালিকের থেকে অনেক বেশি ভাড়া, আমাকে এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে। অমিয়দা, তোমার নাম? আমার নাম অমিয়দা, স্যান্ড ক্যাসেল বিচ। আমি শুধু একটা প্রশ্ন করব, কেন লোকে এখানে আসবে? শ্বশুর বাড়িতে আসলে যে খাদ্য যতটা পায়, সেটা আমাদের কাছেই পাবে। এবং আমাদের যে স্যান্ড ক্যাসেলের মানে একেবারে প্রাকৃতিক কোলে যে টেন্টগুলো খাটানো থাকে, সেখানে সারা মানে সন্ধ্যে থেকে যে সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারবে। এবং আমাদের একবারে ন্যাচারালভাবে, যেটা গ্রামের পরিবেশটা হারিয়ে গেছে, এটা মাড হাউস, মাটির বাড়ি, খড়ের ছাউনি, এইসব আমাদের স্যান্ড ক্যাসেলে রয়েছে। আর তোমাদের খাওয়া দাওয়া? আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ ঘরোয়া এবং সুন্দর রুচিসম্মত খাওয়া দাওয়া। মাড কটেজ কিংবা মাড হাউস আর হোয়াইট হাউস আমার পেছনে রয়েছে, এদের অ্যাটাচ বাথ রয়েছে। কিন্তু যেগুলো টেন্ট ফেসিলিটি রয়েছে, যেরকম গ্যালাক্সি কিংবা মাচা কিংবা এদিকে ডবল যে পেয়ার যে টেন্টগুলো রয়েছে, এদের কিন্তু কমন বাথরুম আছে। এদিকে রয়েছে 6টা বাথরুম, 3টে লেডিস 3টে জেন্টস। আর এদিকে রয়েছে 2টো বাথরুম, 3টে বাথরুম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিচ ওয়াক, খাবারটা হজম হওয়ার জন্য,
যাই হোক, সমুদ্র কিন্তু এগিয়ে আসছে, ভাটা থেকে জোয়ার, আর আমরা রয়েছি ঠিক এইখানটাতে, ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটাতে, ওটাই হচ্ছে আমাদের ক্যাম্প। আর সমুদ্র হচ্ছে একদম এইখানে, একটু বাদেই সমুদ্র কিন্তু আমি যেখানে আছি সেখানে আছাড় মারতে শুরু করে দেবে। সুতরাং বেশিক্ষণ এখানে আর থাকছি না, ক্যাম্পে ফিরে যাচ্ছি। সূর্য ডুবতেই জ্বলে উঠল ক্যাম্পের আলো, মায়াবী আলোয় আচ্ছন্ন হলো সমুদ্রের তীরবর্তী এই ছোট্ট জায়গাটা। সান্ধ্যকালীন চপ মুড়ি সাঙ্গ হবার পরেই জ্বালানো হলো ক্যাম্প ফায়ারের আগুন। আগুন একটু নিবু নিবু হতেই শুরু হয়ে গেল চিকেন বারবিকিউয়ের প্রস্তুতি। আগুনের উত্তাপ, মায়াবী আলো, সমুদ্রের নোনতা হাওয়া স্পর্শ আপনার মনের উষ্ণতাকে সঞ্চারিত করবে দেহের মধ্যে। আনাড়ি নাচিয়েদেরও পা ছন্দ খোঁজার চেষ্টা করবে। রাত যত বাড়তে থাকবে তত গভীর হবে এই নেশা। সমুদ্রে তখন জোয়ার চলছে, জোয়ার তুঙ্গে উঠলে আসবে ভাটার টান। ভোরবেলা সূর্যের আলো ফোটার সাথে সাথে আবার বাস্তবের মুখোমুখি। ভাটার টানে সমুদ্র তখন হয়তো অনেকটা দূরে। আমরা এখন রয়েছি স্যান্ড ক্যাসল বিচ ক্যাম্পে। এই বিচ ক্যাম্প, এই রকম বিচ ক্যাম্প এই নদী মানে এই সমুদ্রের ধার বরাবর 72টা রয়েছে। এই ইনফরমেশনটা আমি কালেক্ট করেছি। তা যাই হোক, আপনারা বোধহয় শুনতে পাচ্ছেন সমুদ্রের সেই ঝপাং ঝপাং আওয়াজ আমার পায়ের তলায় এসে পড়ছে। আমি মাচার দোতলায় বসে রয়েছি। এই যে এটা চিকেন বারবিকিউ সন্ধ্যেবেলা করা হলো, একদম গরম, হাত দিতে গরম লাগছে। ঠান্ডা। রাত হয়ে যাচ্ছে দেখে ডিনারের জন্য বসে পড়লাম। ডিনারে রয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। বেসিক্যালি বারবিকিউ খেয়ে কিন্তু পেটটা আমাদের বেশ খানিকটা ভর্তি, কিন্তু এটা এদের মেনুর মধ্যেই রয়েছে, এরা এটা দেবেই, কিছু করার নেই। পরের দিন সকালবেলা উঠে দেখি জলে থই থই করছে আমাদের সামনেটা। সমুদ্র এসে সরাসরি ধাক্কা মারছে ক্যাম্পের খুঁটিগুলোতে। কালকে দিনের বেলা যখন এইখানে এসেছিলাম, মানে এইখানে যখন চেক ইন করলাম, তখন কিন্তু ভাটার সময় ছিল, সেজন্য জল ছিল না, ছিল অনেক দূরে। আজ কিন্তু জল একদম আমার পায়ের গোড়ায়, একদম এইখানে। তা এখানে এসে আপনার হয়তো মনে হতে পারে যে এই জিনিসটা আরেকটু বেটার হলে ভালো হতো, ওই জিনিসটা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হতো, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সত্যি কথা বলতে কি দেখা যায় জানেন, বছরে হয়তো দুটো ঝড় চলে এলো, কিংবা 3-4 বছর অন্তর একটা মহা ঝড় এলো, আর তখন কিন্তু যখন ঝড় আসবে তখন কিন্তু এই পুরো ব্যাপারটাই ওলটপালট, এইসবের আর কোনো কিন্তু অস্তিত্ব থাকবে না। আর সমুদ্র কন্টিনিউয়াস সামনের দিকে এগিয়ে আসে, সেটা অবশ্য আমাদের মতন মানুষদের জন্যই এটা হচ্ছে, কন্টিনিউয়াস সামনের দিকে এগিয়ে আসে। তার ফলে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আগে কিন্তু এই সব জায়গায় মানে ক্যাম্পগুলো ছিল, আস্তে 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 পেছনের দিকে সরে গেছে, সমুদ্র সামনের দিকে এগিয়ে গেছে। আর এই সমুদ্রের সামনের দিকে এগিয়ে যাওয়া আটকাতে বিভিন্ন বোল্ডার ফোল্ডার এদিক সেদিক কন্টিনিউয়াস ফেলা হচ্ছে, যাতে কিছুটা হলেও রোধ করা যায়। মন না চাইলেও আজকেই আমাদের ক্যাম্পের রুম ছাড়তে হবে, কারণ আজ এদের ফুল বুকিং। অগত্যা লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর রসগোল্লা দিয়ে ব্রেকফাস্ট সেরে ক্যাম্পকে টাটা বাই বাই করে দেওয়ার পালা। ক্যাম্পে ঠিক করে দেওয়া টোটো ধরে 125 টাকা দিয়ে চললাম বাগডাঙ্গা ঘাটে। সেখান থেকে ভটভটি নৌকায় করে ওপারে। পরের পর্বে আমি যাব মৌসুনি আইল্যান্ড থেকে বকখালি। সেখানে থাকা, খাওয়া, সাইট সিন নিয়ে থাকছে একটা গোটা এপিসোড। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।